অবশ্যই সবগুলো গেজেট যেগুলো হয়েছে সবগুলো বাতিল হবে। দু একটি মানে আমাদের শহীদ নামের তালিকা সংশোধন হবে, আহতদের তালিকা অবশ্যই হবে। যে কোনো ধরনের ব্যর্থতার দায় সবচেয়ে পোহাতে হয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আমরা শেষ একদম খেয়াল করবেন, আমরা শেষ আবেদনটাই সেটা করেছি। আমরা বলেছি সবাইকে ধৈর্য ধারণ করতে। আমরা আশাবাদী, আমরা যে কথাগুলো আজকে স্পষ্ট মিডিয়াতে বললাম এগুলো যদি একটু সময় নিবে বটেই, যেগুলো বিভিন্ন আন্তঃ মন্ত্রণালয় আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বেশ কিছু আইনি ব্যাপার আছে, সেগুলো ঘটতে আমরা সেই জন্যেই যারা চিকিৎসক, সংশ্লিষ্ট চিকিৎসক তাদের কাছেও বিশেষজ্ঞ সকল মহলকে, আপনারা গতদিন দেখেছেন আমরা বিশেষজ্ঞদের ওখানে উপস্থিত হয়ে আমরা তাদের প্রক্রিয়াগুলো, এবং আজকে আমরা সেই অগ্রগতিটা বললাম। আমরা সবাইকে অনুরোধ করব আমাদের উপর আস্থা রাখেন। আমরা নিশ্চয়ই এই স্বাস্থ্য খাতে যারা কর্মরত আছেন তাদের যে সমস্যা সেগুলো দূর করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শিক্ষার্থী এবং চিকিৎসক ইন্টার্নরা তারা এই কর্মবিরতি অথবা ক্লাস বর্জন কর্মসূচি রেখেছে। আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে অনুরোধ করছি যে আমরা তাদের যে দাবিগুলো সুনির্দিষ্টভাবে আমরা দাবিগুলোর টাইমলাইন এবং প্রতিটি দাবি যেহেতু অ্যাড্রেস করছি, আমরা আশা করব তারা একেবারেই অল্প বয়সী চিকিৎসক অথবা ছাত্র, আমরা তাদেরকে অনুরোধ করছি যেন তারা তাদের কর্মসূচি থেকে ক্লাসরুমে ফিরে যায়, ইন্টারনেটের যে কাজে ফিরে যায়, এবং তার মধ্য দিয়ে আসলে এরকম মুখোমুখি অবস্থানে আমরা কেউই যেতে চাই না। সবাই আমরা বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের জন্য কাজ করছি। অতএব এই যেই ভুল বুঝাবুঝিগুলো হয়েছে সেগুলোর অবসান হোক, এবং আমরা আগামীতে যে কোনো সময় আমাদের স্বাস্থ্য কল্যাণ মন্ত্রণালয় না, শুধুমাত্র মন্ত্রণালয় বহির্ভূত স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত সকল প্রতিষ্ঠান, ব্যক্তি বা কর্মীকে আমরা অনুরোধ করব, আপনারা আমাদেরকে জানালে আমরা সকল পরামর্শকে আসলে আমরা উদার চিত্তে গ্রহণ করব। আমরা এই সপ্তাহে পারবো, এই সময় পারবো। আমরা বলতে চাই যে আসলে এই আমাদের সুরক্ষা আইনের দুটো ভাগ আছে, প্রোভাইডার এন্ড এবং রিসিভিং এন্ড। দুই এন্ডে এটা কারো পরামর্শ হচ্ছে এটা দুই ভাগ করে আইনটা করার। এই পরামর্শটি বিবেচনায় আনবো। আমরা অপেক্ষা করছি যে লিখিত আকারে যখন নাকি কমিশন রিপোর্ট আসবে সে আলোকে এটা সম্ভবত প্রোভাইডারদের একটি আইন হবে আর বাকিদের জন্য আরেকটি। সো প্রোভাইডার প্রোটেকশন হবে আর রিসিভার প্রোটেকশন, এইভাবে সম্ভবত আইন। বিষয়টা আমরা দেখেছেন গতকালকে হাইকোর্টও আসলে এই বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি। ওনারা বলেছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি নির্ধারণ করবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে আমরা মন্ত্রণালয় শুধুমাত্র সরকারে যারা কর্মরত তাদের ক্ষেত্রে প্রিফিক্স নির্ধারণ করে দিবে। এটা আমরা ওয়ার্কআউট করে বের করবো যে তাদের জন্য কি প্রিফিক্স থাকবে, অথবা প্রিফিক্স না হয় সেটা পরেও হতে পারে নামের, কিন্তু এটা সারা দেশের জন্য কিভাবে প্রয়োগযোগ্য হবে বিষয়টি আসলে এখন স্পষ্ট নয়। আমরা পূর্ণ রায় পেলে আমরা বুঝতে পারবো। আসলে এটা বিভিন্ন দেশে আসলে বিভিন্ন রকম, কোন দেশে, আমাদের দেশে বা বিভিন্ন দেশে এটা সবসময় প্রিফিক্স নির্ধারণের ক্ষেত্রে অনেক ধরনের অ্যাপ্রোচ আছে। কোন দেশে আসলে এমবিবিএস ছাড়া ডাক্তাররা যে লিখেন না, ডাক্তার লিখেন না এরকম না। পৃথিবীর কোন দেশে তারা লিখেন, কিন্তু সেটা খুব কমন না আর কি, মানে অধিকাংশ দেশে সেটা না। এবং তবে আমরা প্রিফিক্স নির্ধারণের জন্য একটা আলাদাভাবে কমিটি করে, যেহেতু হাইকোর্টের নির্দেশনা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমরা সরকারি নির্দেশনাগুলোতে প্রিফিক্স কি হবে সেটা আমরা নির্ধারণ করি। বেসরকারিদের বেতন বলিনি, কিন্তু আমরা খেয়াল করতে হবে এটা সর্বনিম্ন বেতন নির্ধারণের বিষয়টি বেসরকারিদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করবো। এটার মাঝখানে একটা ঈদের ছুটি হবে, আমরা আশা করি। এটা যেহেতু বিভিন্ন স্তরে হবে, আসলে ঢাকা মহানগরে বড় হাসপাতাল, মাঝারি হাসপাতাল, আবার জেলা এবং অন্যান্য। তো আমরা এটা সম্ভবত এটা নির্ধারণ করতে একটু সময় লাগবে, এই নেগোসিয়েশন প্রসেসটা লম্বা হবে। আমরা ডেফিনেটলি এর সঙ্গে যারা সাধারণত ওই ধরনের হাসপাতালে কাজ করে সেই সকল পক্ষগুলোকে অন্তর্ভুক্ত করে আমরা এই বিষয়গুলো নির্ধারণ করব। তবে আমরা এটা নিশ্চিত যে দেশের বিভিন্ন স্তর অন্তত 2 বা 3 ক্যাটাগরির সর্বনিম্ন বেতন কাঠামো আমরা নির্ধারণ করার চেষ্টা করব। প্রতারণার ব্যাপারটা তো আসলে এটা একটা ব্যাপার হচ্ছে যে খেয়াল করতে হবে যে আপনারা যদি আমরা খেয়াল করি যে 50 বছর পরে আসলে মুক্তিযোদ্ধা তালিকা করতে গিয়েও কিন্তু অনেক জটিলতা হয়েছে। তালিকা প্রণয়ন বিষয়টি বেশ জটিল, এবং আমাদের দেশে যেহেতু এখনো যথেষ্ট ডিজিটালাইজ ডাটা নাই, সেজন্য আসলে বেশ কঠিন হয়। তারপরে যেই প্রশ্নটা আপনি বললেন যে কে কিভাবে আহত হয়েছে, তিনি কোন পক্ষে ছিলেন, এটি নির্ধারণ করা খুবই কঠিন ছিল। তারপরও আমরা মোটা দাগে ওই সময়কালে আহতদেরকে, এবং তারপরে দীর্ঘদিন আমরা এটাকে ওয়েবসাইটে রেখে দিয়ে সবার মতামত নিয়েছি, আপত্তি। তারপরও যেগুলো নাকি রয়ে গেছে সেগুলো আসলে আমরা বুঝতে পারি যে ওই সময়কালে তারা মতামত দেননি, কারণ আমরা দীর্ঘদিন কিন্তু নামের তালিকা জনগণের জন্য উন্মুক্ত রেখেছিলাম। তারপরে এবং এই আপত্তির প্রেক্ষিতে প্রায় হাজার হাজার নাম কিন্তু বাদ পড়েছে, কিন্তু তারপরও কিছু থেকে গেছে যে যারা প্রতারণার সুযোগ নিচ্ছে, সেগুলো আসলে আমাদের মন্ত্রণালয়ের পর্যায়ে থেকে আসলে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়তে কোনো জানি সেগুলো ধরা পড়ে যাচ্ছে। সে কারণে আমরা মনে করি যে এটা কিছুটা অ্যাক্সিডেন্টাল মনে করতে হবে, এটা আসলে কোনোভাবে ইন্টেনশন এবং প্রতারণা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নেই। আসলে অবশ্যই সবগুলো গেজেট যেগুলো হয়েছে সবগুলো বাতিল হবে। দু একটি মানে আমাদের শহীদ নামের তালিকা সংশোধন হবে, আহতদের তালিকা অবশ্যই হবে। এই আইনি ব্যবস্থাটি এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ, অতএব এটা আমরা আসলে শুধু তালিকা প্রণয়নের কাজটুকু করছিলাম, এটা শেষ পর্যায়ে। আমরা এটা সর্বশেষ তালিকাটা দেওয়া হয়ে গেলে এরপর থেকে এই সকল কার্যক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর করা হচ্ছে, সেই অধিদপ্তরের তত্ত্বাবধানে হবে। আমরা উদ্বিগ্ন, আমরা এটা সবসময় আমরা ভিকটিম অফ অন্যান্য মন্ত্রণালয়ে, আমরা কাউকে অভিযোগ দিচ্ছি না। ঠিক যেভাবে বললেন, যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মশা মারতে ব্যর্থ হয়, যদি কোনো মন্ত্রণালয়ে বাতাসে কার্বনের মান ঠিক রাখতে ব্যর্থ হয়, পানি নিরাপদ রাখতে ব্যর্থ হয়, যে কোনো ধরনের ব্যর্থতার দায় সবচেয়ে এসে পোহাতে হয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আমরা বিশেষজ্ঞদের মাধ্যমে আমাদের গাইডলাইনে মাইনর চেঞ্জেস হবে বলে আমরা আশা করেছি, সেগুলো তারা কাজ করছেন থিওরিটিক্যালি। সেই কাজগুলো ফাইনাল হয়ে গেলে আমরা নতুন গাইডলাইন দিয়ে আমরা অনলাইন ট্রেনিং এর মাধ্যমে সারা দেশের সব চিকিৎসকদেরকে ট্রেনিং দিব। আমরা 34 প্রস্তাব করেছি, মানে মেডিকেল না, বিসিএস স্বাস্থ্যে 32-এর বদলে, যেহেতু চিকিৎসকদের কোর্সটি 5 বছরের এবং 1 বছরের ইন্টার্ন, অর্থাৎ তাদের 6 বছর লাগে ডিগ্রি সমাপ্ত করতে। পেছনে আগেও এটা 2 বছর বেশি ছিল, আমরা সেই প্রস্তাবটি আবার পাঠিয়েছি 34 করার জন্য। সংখ্যায় আমরা এই মুহূর্তে বলবো না, কারণ এটা চলমান একটা প্রক্রিয়া। সেখানে আমরা আনুমানিক সংখ্যা বিভিন্ন জায়গায় আমরা বলছি যে বেশ কিছু সংখ্যা, সেখানে সরকারি বেসরকারি নির্বিশেষেই আমরা মানের প্রশ্নে আসলে আপোষহীন থাকতে চাই। এবং আপনারা বুঝতে পারেন, আমরা যেহেতু সরকার যেগুলোকে মানহীন বলতে আমরা বলছি, সরকারের যেহেতু নতুন নবপ্রতিষ্ঠিত, আপনারা জানেন জেলায় জেলায় মেডিকেল কলেজ করতে গিয়ে বেশ কিছু কলেজের প্রতিষ্ঠান মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে, যেগুলো চূড়ান্ত বিবেচনায় আসলে মানের যে ক্রাইটেরিয়া সেগুলো পূরণ করে না। আমরা সেগুলো চিহ্নিত করেছি। আমরা মনে করি মোরালি আমরা সরকারি হিসাবে সরকারি মেডিকেল কলেজকে মান সিদ্ধ না করে আসলে আমরা মোরালি যেহেতু বেসরকারির উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারবো না, সেজন্য আমরা আমাদের নিজেদের প্রতিষ্ঠানগুলোকেই আগে কারেক্ট করবো এবং তারপর আমরা অবশ্যই স্ট্যান্ডার্ড অনুযায়ী বেসরকারি মেডিকেল কলেজ যেগুলো মানহীন শিক্ষা দিচ্ছে। কারণ একজন চিকিৎসক তৈরি করার মধ্যে তার 30-35 বছর যাবৎ ওনার কাছে যিনি সেবা গ্রহণ করবেন তিনি ঝুঁকির মধ্যে পড়বেন। আমরা মনে করি এটা একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনুরোধ করব, যারা নাকি আপনারা এমন যে সকল জেলায় সরকারি মেডিকেল কলেজের বেলায় যে সকল জেলায় এই মেডিকেল কলেজগুলো আমরা নিশ্চিত করছি সেখানে চিকিৎসা সেবা, বিশেষজ্ঞ সেবা, হাসপাতাল সবগুলোর ধারাবাহিকতা রক্ষা করা হবে। অর্থাৎ মেডিকেল কলেজ আসলে একটি জেলার জন্য গুরুত্বপূর্ণ বিষয় না, ওখানে হাসপাতাল, বিশেষজ্ঞ সেবা এবং চিকিৎসক সবগুলো নিশ্চিত করা হবে। অতএব আমরা তাদেরকে অনুরোধ করব যে এই বিষয়টি যেন জাতীয় এবং ভবিষ্যৎ স্বাস্থ্যের কথা বিবেচনা করে তারা যেন একটু ধৈর্য ধারণ করেন এবং অল্প কিছুদিনের মধ্যে আসলে এই ট্রানজিশনটা হয়ে যাবে। সেগুলোর প্রেক্ষিতে আমরা বারবার বলছি, কিন্তু যেহেতু এটা একটা আমরা মানে মিটিংগুলো চলছে, আমরা এখনো এটা সুনির্দিষ্ট করা হয়নি। সেজন্য আমরা যখনই নিশ্চিত হবে আমরা ঘোষণা দিব। আমরা যেটা বলছি যে আমরা ভালো উদাহরণ সৃষ্টি করতে চাই সরকারের পক্ষ থেকে, যেন আমরা সেই উদাহরণের প্রেক্ষিতে ওই মেজারিং স্টিক দিয়ে যেন আমরা বেসরকারিকে মাপতে পারি এবং মানুষের আগামী দিনে যেন নিরাপদ চিকিৎসকের হাতে ওনারা যান সেটা নিশ্চিত করতে পারি।